সিটিতে কনভার্ট করা যায়, তাহলে পৃথিবীতে সম্পূর্ণ মানবজাতি একদিনে যতটা বিদ্যুৎ ব্যবহার করে তার থেকে 30 গুণ বেশি বিদ্যুৎ পাওয়া যেতে পারে। তবে এই শক্তি কয়লা বা খনিজ তেলের মতো নয়, যা আমাদের পরিবেশকে প্রদূষিত করতে পারে। উইন্ড এনার্জি টোটালি রিনিউয়েবল, অর্থাৎ গ্রিন এনার্জি। তবে প্রশ্ন হলো, কিভাবে আমরা বাতাসের এই অফুরন্ত শক্তিকে ব্যবহার করতে পারি। এর প্রিন্সিপাল খুবই সিম্পল। কয়েকটা বড় বড় ব্লেডকে একটা খাম্বার উপরে একটা রোটরের সঙ্গে লাগিয়ে আমরা বাতাসের কাইনেটিক এনার্জিকে রোটেশনাল এনার্জিতে কনভার্ট করতে পারি। প্রাচীনকালে ওই রোটেশনাল এনার্জিকে ব্যবহার করে কোনো শস্য পেশাইয়ের কিংবা কুয়ো থেকে জল তোলার কাজে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে ওই রোটেশনাল এনার্জিকে ব্যবহার করে আমরা কোনো জেনারেটরকে ঘোরাতে পারি, যার থেকে আমরা পেয়ে যাব বিদ্যুৎ। সুতরাং বাতাসের কাইনেটিক এনার্জিকে রোটেশনাল এনার্জিতে কনভার্ট করা এবং সেই রোটেশনাল এনার্জিকে ব্যবহার করে ইলেকট্রিসিটি তৈরি করাই হলো উইন্ড মিলের মেন কাজ। তাহলে চলুন এই ভিডিওতে বোঝার চেষ্টা করা যাক যে উইন্ড টারবাইন কিভাবে কাজ করে। তো সবার আগে আমাদের জানতে হবে যে উইন্ড টারবাইনগুলোকে কোনো পার্টিকুলার লোকেশনে তৈরি কিভাবে করে। যেহেতু এই স্ট্রাকচারগুলো প্রচুর পরিমাণে উঁচু হয়, তাই এদের বেসটাকে খুব দৃঢ়ভাবে তৈরি করতে হয়। উইন্ড টারবাইনে যে টাওয়ারগুলো লাগানো থাকে ওগুলো কিন্তু কোনো সলিড টাওয়ার নয়, ওগুলো মাঝখান থেকে ফাঁপা থাকে। টাওয়ারটাকে ছোট ছোট অংশে ভাগ করে সাইডে নিয়ে আসতে হয় এবং একটার উপরে আরেকটা লাগাতে লাগাতে এর উচ্চতাকে বাড়াতে হয়। উইন্ড টারবাইনগুলোকে ফাঁপা রাখার আরও একটা বড় কারণ হলো যে ওই টাওয়ারের ভেতর দিয়েই ইলেকট্রিকের তারগুলোকে কানেক্ট করা যায়। টারবাইনের উপরে বিদ্যুৎ তৈরি হওয়ার পরে ভেতরের ওই তারগুলো দিয়েই বিদ্যুৎকে সংগ্রহ করা যায় এবং এতে তারগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না। আরও একটা ব্যাপার হলো যে ওই ফাঁপা টানেলের ভেতর দিয়ে সিঁড়ি বানানো থাকে। যদি টারবাইনের উপরে কোথাও কোনো প্রবলেম হয়ে যায় বা যদি কোনো মেনটেন্যান্সের দরকার হয়, তাহলে ফাঁপা টাওয়ারগুলোর ভেতরে বানানো সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। এবার প্রশ্ন হলো যে এই টারবাইনগুলো কত উঁচু হয়। তো দেখুন, টাওয়ার বলতে আমাদের সচরাচর মাথার মধ্যে চলে আসে মোবাইলের টাওয়ার। ধরুন যদি কোনো মোবাইল টাওয়ার একেবারে মাটি থেকে তৈরি করতে হয়, তবে তার হাইটটা অনেকটা বেশি বানাতে হয়। কিন্তু যদি ওই টাওয়ারকে খুব কোনো উঁচু বিল্ডিংয়ের ছাদে লাগাতে হয়, তবে অত উঁচু টাওয়ার বানানোর দরকার পড়ে না। ঠিক সেইভাবেই সমতল ভূমিতে যদি উইন্ড টারবাইনকে লাগাতে হয়, তাহলে এই টাওয়ারের হাইট অনেক বেশি হবে। সেইভাবে কোনো পাহাড়ি এলাকাতে লাগালে টাওয়ারের হাইট কম রাখলেও চলে যায়। তাই দেখা গেছে যে 80 মিটার থেকে 120 মিটার পর্যন্ত হাইট হতে পারে কোনো উইন্ড টারবাইনের। এরপর ওই টাওয়ারের উপরে হাব এবং ব্লেডকে লাগাতে হয়। উইন্ড টারবাইনের এই ব্লেডগুলো দূর থেকে দেখলে তো খুব ছোট মনে হয়, কিন্তু এই ব্লেডগুলো আসলে বিশাল বড় বড় হয়। সাধারণত এক একটা ব্লেড মোটামুটি 50 মিটার পর্যন্ত হতে পারে। 50 মিটার মানে ভাবুন, মোটামুটি 150 ফিটের কাছাকাছি। তার মানে কোনো উইন্ড টারবাইনের ব্লেড 10-12 তলা বিল্ডিংয়ের থেকেও বেশি বড় হয়। তাই উইন্ড টারবাইনের সাইট পর্যন্ত এই ব্লেডগুলোকে ট্রান্সপোর্ট করাও খুব কঠিন কাজ। এর জন্য স্পেশাল টাইপের ট্রাককে ব্যবহার করতে হয়। এই বিশাল বিশাল ব্লেডগুলোকে যার সাথে লাগানো হয় তাকে আমরা রোটার বা রোটার হাব বলে থাকি। এবার ধরুন উইন্ড টারবাইনের মধ্যে ওই ব্লেডগুলোকে হাবের সাথে লাগিয়ে দেওয়া হলো, কিন্তু সমস্যা হলো হাওয়া কখন যে কত গতিতে বইবে সেটা তো কেউ ঠিক করতে পারে না। আর কেউ এটাও ঠিক করতে পারে না যে কোন দিক থেকে হাওয়া বইবে। আবার ওই কাইনেটিক এনার্জিকে রোটেশন এনার্জিতে কনভার্ট করার পর সেটা থেকে বিদ্যুৎও তৈরি করতে হবে। তো এই সব কিছুকে কমপ্লিটভাবে কন্ট্রোল এবং ম্যানেজ করার জন্য টারবাইনের উপরে একটা চৌকো অংশ থাকে, যাকে টারবাইনের নাসেল বলা হয়। এবার জেনারেটর এবং সব থেকে ইম্পর্টেন্ট যত কম্পোনেন্টগুলো থাকে সেগুলো সবই এই নেসেলের মধ্যে ফিট করতে হয়। নেসেলটাকে দূর থেকে দেখলে অনেকটা ছোট মনে হয়, কিন্তু এগুলো ছোট নয়, মোটামুটি 2-3 কামরার ঘরের মতো এক একটা সাইজ। এবার এই নেসেলের মধ্যে যে মেন জিনিসগুলো থাকে সেগুলো হলো উইন্ড টারবাইনের গিয়ার, এর ব্রেক এবং অল্টারনেটর, যাকে চলতি ভাষায় আমরা জেনারেটর বলি আর কি। আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে টারবাইনের মধ্যে আবার গিয়ার লাগানোর কি দরকার আছে। তো দেখুন, সাইকেল তো সবাই চালিয়েছে। একবার খেয়াল করে দেখবেন যে সাইকেলের যে গিয়ারটাতে প্যাডেল লাগানো থাকে সেটা অনেক বড় হয়, আর যে গিয়ারটা পেছনের চাকার সাথে লাগানো থাকে সেটা অনেক ছোট হয়। তো এর ফলে কি হয় যে প্যাডেলটাকে একবার ঘোরালে পেছনের চাকাটা অনেকবার ঘোরে। ঠিক একইভাবে টারবাইনের মধ্যে যে গিয়ার বক্সটা লাগানো থাকে সেটা মোটামুটি 1:100 বা তার থেকেও বেশি অনুপাতে কাজ করে। তার মানে টারবাইনের ব্লেডটা যদি একবার ঘোরে, তবে ভেতরে সেটা 100 বারেরও থেকেও বেশি ঘুরে যায়। এই জন্য কোনো উইন্ড মিলকে দেখে যদি মনে হয় যে খুব আস্তে আস্তে তো ঘুরছে, এর থেকে আর কতটাই বা ইলেকট্রিসিটি তৈরি হতে পারে, কিন্তু ব্যাপারটা সেটা নয়। ওটা আস্তে আস্তে ঘুরলেও ভেতরে কিন্তু জেনারেটর খুব দ্রুত গতিতে ঘুরছে।
এবার ব্যাপার হলো বাতাসের স্পিড তো সবসময় একই রকম থাকে না, স্পিড বেড়েও যেতে পারে। আর যদি স্পিড বেড়ে যায় তাহলে টারবাইনের ব্লেডগুলো খুব দ্রুত গতিতে ঘুরবে, আর এতে খুব বড় সমস্যা হতে পারে। এর জন্য এর ভেতরে ব্রেকও লাগানো থাকে। আর এর থেকে কি হয়, কোনো উইন্ড টারবাইন যেরকম স্পিডেই ঘুরুক না কেন, ভেতরে গিয়ার বক্স এবং ব্রেক জেনারেটরের স্পিডকে সবসময় কন্ট্রোলের মধ্যেই রাখে। তো এই সব কম্পোনেন্ট লাগিয়ে আমরা বাতাসের স্পিডটা তো কন্ট্রোল করে নিলাম, কিন্তু বাতাস কোন দিক থেকে বইবে সেটাকেও তো আমাদের কন্ট্রোল করতে হবে। তাই বাতাস কোন দিক থেকে বইছে সেটাকে ঠিক করার জন্য উইন্ড টারবাইনের উপরে একটা অ্যানিমোমিটার লাগানো থাকে। অ্যানিমোমিটার হয়তো আপনারা দেখে থাকতে পারেন যে 4টে ডান্ডি থাকে, আর প্রত্যেক ডান্ডির মাথায় একটা করে বাটি টাইপের লাগানো থাকে। এটা বাতাসের সাথে ঘুরতে থাকে এবং এটা ডিটেক্ট করতে পারে যে বাতাস কোন দিক থেকে বইছে আর বাতাসের স্পিড কত। এবার সম্পূর্ণ উইন্ড টারবাইন, এর নেসেল সবকিছু একটা হুইলের উপরে বসানো থাকে, আর এই হুইলটাকে কন্ট্রোল করে অ্যানিমোমিটারের সেন্সর। তাই বায়ু প্রবাহ যেদিক থেকেই হোক না কেন, অ্যানিমোমিটারের সেন্সর ওই হুইলটাকে ঘুরিয়ে সম্পূর্ণ উইন্ড টারবাইনটাকেই ঘুরিয়ে দেয়। তো এই সম্পূর্ণ উইন্ড টারবাইনটা যে সিস্টেমটার উপরে বসানো থাকে, অথবা বলতে পারেন যে সিস্টেমটা এই উইন্ড টারবাইনের দিককে ঠিক করে, সেটাকে কোনো উইন্ড টারবাইনের ইয়ো সিস্টেম বলা হয়। এবার এই সমস্ত সিস্টেমগুলো লাগানোর ফলে বায়ুপ্রবাহ যেদিক থেকেই হোক না কেন, বাতাসের গতি যতই হোক না কেন, উইন্ড টারবাইন খুব রিল্যাক্সে নিজের কাজ করতে পারে। এবার টারবাইনের সাহায্যে যে বিদ্যুৎটা তৈরি হবে সেটা তারের সাহায্যে টারবাইনের নিচে লাগানো থাকা একটা ট্রান্সফরমারে প্রথমে আসে। ট্রান্সফরমারে আসার পর ওই বিদ্যুতের ভোল্টেজ বাড়িয়ে সেটাকে সাবস্টেশনেতে ট্রান্সফার করে দেওয়া হয়। কোনো উইন্ড টারবাইনকে সেট আপ করতে অনেক বেশি খরচ হয়, কিন্তু এর থেকে যে বিদ্যুৎটা পাওয়া যায় সেটা টোটালি ক্লিন, একেবারে গ্রিন এনার্জি। তার সাথে আরও একটা ব্যাপার, প্রথমে খরচা বেশি হলেও একে মেনটেন করতে হয় না, আর এর থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য এক্সট্রা করে কোনো কিছু খরচা করতে হয় না, যেটা তাপ বিদ্যুতের ক্ষেত্রে করতে হয়। সবসময় কয়লা কিংবা গ্যাস কিংবা খনিজ তেল সবসময় দিতেই হয়। মানে ওই ক্ষেত্রে তাপ বিদ্যুৎ কেন্দ্রকে অপারেট করার জন্য একটা কস্ট সব সময় লাগে। আরও একটা সমস্যা হলো যে এই উইন্ড টারবাইনকে যেখানে সেখানে লাগানো যায় না। যেখানে কন্টিনিউয়াসলি বায়ুপ্রবাহ পাওয়া যায় এরকম জায়গাতেই উইন্ড টারবাইনকে লাগাতে হয়। অনেক ভিডিওতে আপনি হয়তো দেখে থাকতে পারেন যে উইন্ড টারবাইনের মধ্যে আগুন লেগে যায়। আসলে কখনো কখনো ঝোড়ো হাওয়া বইলে ভেতরের ব্রেক যদি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে উইন্ড টারবাইনের ভেতরে রাখা জেনারেটরটা পুড়ে যেতে পারে। এই কারণে এরকম ধরনের ছোটখাটো দুর্ঘটনাও ঘটে থাকে, তবে এটা খুবই কম হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে